মানুষ যে কারণে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হয়, তার পেছনে তার মস্তিষ্কের ডোপামিন ও অক্সিটোসিন হরমোন অনেকখানি দায়ী। এর সঙ্গে আছে পুরুষের টেস্টোস্টেরন, মেয়েদের প্রজেস্টেরন। ফলত যে বয়সে একজন নারী বা পুরুষের শরীরে এই হরমোনগুলো ক্ষরিত হতে শুরু করে, তখন থেকে বিপরীত লিঙ্গের প্রতি দুর্বার আকর্ষণ শুরু হয়। এবং যে বয়সে গিয়ে ধীরে ধীরে এই হরমোনের কাজ করার ক্ষমতা কমতে থাকে, সেই বয়স থেকে এই আকর্ষণও কমতে থাকে। যে কারণে শিশু কিংবা বৃদ্ধ শারীরিক প্রেমে পড়ে না। এ থেকে আমরা বুঝলাম, নারী পুরুষের এই আকর্ষণের ভিতরে আসল জিনিস হচ্ছে তার যৌন হরমোনগুলো। তাহলে আমরা যখন কারো প্রতি আকৃষ্ট হই, তখন সেই আকর্ষণের পেছনে কারো মুখের সারল্য, কারো শিক্ষা, কারো স্বভাব, কারো গুণ, কারো আমাদের প্রতি যত্নশীলতা এসব আছে বলে ভাবি কেন? কারণ ডোপামিন, অক্সিটোসিন বা বাকি হরমোনগুলোর নিজের কোনো ক্যারেক্টার নেই। এরা মানুষের অন্যান্য শিক্ষা, চিন্তা, বুদ্ধি ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে, তাদের ব্যবহার করে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট করার কাজে। ফলে যার যেমন বুদ্ধি, চিন্তা, সেই মতো কোনো কিছু দিয়ে ভালো লাগা আসে। এছাড়াও ফেরোমন বলে একটা গ্ল্যান্ড, যা ঠিক করে দেয় কোন মানুষের শরীরের গন্ধ, স্পর্শের প্রতি প্রবল টান অনুভব করবে। এই যে একসঙ্গে অনেক মানুষের সঙ্গে থাকলেও কখনো কখনো তাদের মধ্যে কারো প্রতি আমাদের মনে একটা চোরা টান চলতে থাকে, এটা ফেরোমনের কাজ। দুজন মানুষের ফেরোমন যদি না ম্যাচ হয়, তাহলে অতি সুন্দর, শিক্ষিত, গুণী কেউ পাশে বসে থাকলেও তার প্রতি মুগ্ধতা নাও আসতে পারে। যে কারণে একজন মানুষ অত্যন্ত সুদর্শন, শিক্ষিত, গুণী হয়েও কারো কাছে অবহেলা বা ঔদাসীন্য পেতে পারে। আবার খুব সাধারণ, অশিক্ষিত, আনকালচার ছেলের জন্য পাগল হয়ে যেতে পারে কোনো শিক্ষিত, রুচিশীল, সুন্দরী নারীও। সে হয়তো এই পাগলামির নাম দেবে প্রেম, যুক্তি দেবে ভালোবাসা। ভালোবাসা কারণ দেখে হয় না, কিন্তু তাকে এই যুক্তি যোগাচ্ছে তার ফেরোমন এবং অন্যান্য যৌন হরমোনগুলো। আমাদের ভিতরে যৌন হরমোনগুলো জন্ম নিতে ও বৃদ্ধি পেতে পেতে আমাদের জীবনের অন্যান্য অভিজ্ঞতাগুলো তৈরি হতে থাকে। পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক শিক্ষা ও মূল্যবোধ আসতে থাকে। আমরা যা পড়ি, যা দেখি, তা সে বাস্তব জীবন, সিনেমা বা নাটক, যে কোনো কিছু হতে পারে। বন্ধু, প্রতিবেশী, তাদের থেকে আমাদের ভিতরে ভালো লাগা ও মন্দ লাগার বিচার তৈরি হতে থাকে। সব মিলিয়ে একজন মানুষের যৌন হরমোনগুলো তাকে কার প্রতি আকৃষ্ট করবে, তার গতিমুখ ঠিক হয় সে যে বয়সে আকৃষ্ট হচ্ছে, সেই বয়সে তার বুদ্ধি, বিদ্যা ও মূল্যবোধের অবস্থা অনুযায়ী। 15 বছর বয়সে যাকে ভালো লাগবে, 25 বছরে তাকে ভালো না লাগার সম্ভাবনা খুবই বেশি। যদি না দুজন মানুষের বুদ্ধি, বিদ্যা ও মূল্যবোধ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, বা দুজনের একই সঙ্গে একই রকম মাত্রায় বিদ্যা ও মূল্যবোধের বিবর্তন হয়, যেটা আদতে খুব রেয়ার ঘটতে পারে। যে কারণে বাল্য বয়সের ভালো লাগা বেশি বয়সে আর থাকে না। কারণ বাল্য বয়সের যে সামান্য অভিজ্ঞতা, বুদ্ধি, বিদ্যা ও মূল্যবোধ গড়ে বেশি বয়সে তা অনেক বেশি ও বহুমাত্রিক হয়। ফলে তার ভালো লাগা ও না লাগার কারণ অনেক বেড়ে যায়। তাহলে প্রশ্ন আসবে, বহু মানুষ কেন বাল্য বয়সে প্রেম ছাড়তে পারে না বা ভুলতে পারে না? এর দুটো উত্তর। মানুষের মস্তিষ্ক সাধারণত অলস প্রকৃতির। সে অভ্যাস ছাড়লে রিয়েক্ট করে, তখন কষ্ট হয়। তাই অভ্যাসটা অনেকে বহন করতে থাকে। বাল্য বয়সে প্রেম শুধু নয়, খেলাধুলা, প্রথম খেলনাপাতি, জামা, স্কুল ব্যাগ, সবকিছুর প্রতি মানুষের নস্টালজিয়া থাকে। কারণ সেই বয়সে সে কোনো কিছুকে জাজ করার মতো ততটা বুদ্ধি থাকে না বলে যা দেখে, যা করে তার প্রতি 100% মনোযোগ দিয়ে দেয়। সেই জিনিসটির গুণাগুণ বিচার, দোষ বিচার, তার স্থায়ী মূল্য কিছু ভাবার মতো অবস্থায় থাকে না। তাই বলে বাল্যকালে খেলনাপাতির প্রতি নস্টালজিয়া থাকলেই সেই খেলনাপাতি যে বড় বয়সে আর কাজে আসে না, এই বোধটা তৈরি হয় বলেই সে আর নতুন করে খেলনাপাতি নিয়ে খেলতে বসে যায় না। যদি কেউ বসে যায় বা তা ছাড়তে না পারে, তাহলে বুঝতে হবে তার শারীরিক বয়স বাড়লেও মনের বয়স বাড়েনি। এতে সে বাকি বড় হয়ে যাওয়া মানুষের কাছে হাস্যকর হয়ে উঠবে, তার নিজের জীবন বিপর্যস্ত হবে। মানুষ সহ সমস্ত প্রাণীর ভিতরে বিপরীত লিঙ্গের আকর্ষণ জৈবিক, কিন্তু অন্যান্য প্রাণীরা জৈবিকভাবে আকৃষ্ট বিপরীত লিঙ্গের প্রাণীটির সঙ্গে মানুষের মতো সংসার, গোষ্ঠী, সমাজ, জাতি, ধর্মের বিভিন্নতা, সাংস্কৃতিক বৈচিত্র্য, শিক্ষা, অভিজ্ঞতার সঙ্গে বসবাস করে না বলেই তাদের জৈবিক আকর্ষণ শারীরিক সম্পর্ক ও সন্তান জন্ম দেওয়াতেই মূলত শেষ হয়।
কিন্তু মানুষের পক্ষে তা সম্ভব নয়। মানুষের কাছে দেহজ আকর্ষণ ও চাহিদা পূরণ খুব সাময়িক। তাকে বাস করতে হয় সঙ্গীর চিন্তা, শিক্ষা, রুচি, খাদ্যাভ্যাস, নৈতিকতা, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ সবকিছুর সঙ্গে। তাই মানুষ যখন কারো প্রতি আকৃষ্ট হতে থাকে, তখন তার বিবেচনায় এগুলো অবশ্য থাকা জরুরি। মানুষকে মনে রাখতে হবে, বিপরীত লিঙ্গের যে মানুষটির দিকে তার মন ধাবিত হচ্ছে, তার পেছনে আছে তার ডোপামিন, অক্সিটোসিন ও ফেরোমনের খেলা। সে সময় তাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে ব্যাকুলতা সে অনুভব করছে সঙ্গীর জন্য, তা তার কোন গুণ, কোন বিশেষতার জন্য। যদি উত্তর হিসেবে তার শিক্ষা, তার মূল্যবোধ, তার রুচি, তার নৈতিকতাগুলি খুঁজে না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে তার ডোপামিন, অক্সিটোসিন ও ফেরোমন তাকে সাধারণ প্রাণীর জৈবিক প্রবৃত্তি তাড়িত বোধটি দিয়েই মায়া আলোচনা করছে। একটি ছাগল আর একটি ছাগলের প্রতি যে মায়া অনুভব করে, কিন্তু এইটুকু দিয়ে মানুষের সারা জীবন চলবে না। এই জৈবিক মায়া নিয়মিত শারীরিক সম্পর্কের 1-2 বছরে শেষ হয়ে যাবে। তখন তাকে বাস করতে হবে সঙ্গীর শিক্ষা, মূল্যবোধ, রুচি, নৈতিকতার সঙ্গে। আর সেগুলো যদি খুব নিম্নমানের হয়, তাহলে জীবন ভয়ঙ্কর সমস্যায় পড়বে। মানুষের সমাজে সম্পর্কে জড়ানো যত সহজ, বেরিয়ে আসা তত কঠিন। বিশেষ করে সামাজিকভাবে সম্পর্ক তৈরি হলে। অভিজ্ঞতা বলছে মেয়েদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি। সাধারণত খুব কম বয়সী যখন সঙ্গী বাঁচে, তখন যেহেতু তাদের নিজেদের শিক্ষা, মূল্যবোধ, রুচি, নৈতিকতা একেবারে প্রাথমিক পর্যায়ে থাকে বা থাকে না। এদিকে সেই সময় টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন প্রবল ঝড় তোলে। তাই তারা সঙ্গী নির্বাচনে এসব বিষয়গুলো ভাবতেই পারে না। তাদের ডোপামিন তাদের ওই সামান্য বুদ্ধি দিয়ে বিপরীত লিঙ্গের যে কাউকে অসামান্য ভাবাতে থাকে। কিন্তু যত তার শিক্ষা, রুচি, নৈতিকতা, মূল্যবোধের মান বৃদ্ধি পেতে থাকে, সমাজ ও সংস্কৃতি, ব্যক্তির বোধের বহুমাত্রিকতা, নিজের সম্পর্কে গভীর ও বিশ্লেষণমুখী চিন্তা শুরু হয়, তখন কিন্তু তার সঙ্গী নির্বাচনে অনেক বেশি সচেতনতা হতে শুরু করে। তখন তার ডোপামিন, ফেরোমন তার প্রাণীর সাধারণ জৈবিক প্রবৃত্তিকে অতিক্রম করে যেতে সক্ষম হয়। এখানে ডোপামিন কীভাবে কাজ করে তা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করা জরুরি। আমাদের প্রত্যেকের একটা ইগো বা অহং আছে, যেটাকে আমরা ভাবি আমি। এই আমি কি দিয়ে গঠিত? আমার বংশগতি, শিক্ষা, বোধ, নৈতিকতা, অভিজ্ঞতা, স্মৃতি দিয়ে। আমার দেহ বললে যে বোধ মাথায় আসে, ওটা আমার দেহের ইগো। আমার শিক্ষা বললে যে ভাব মনে আসে, সেটা আমার শিক্ষার ইগো। এভাবে যা কিছুর সঙ্গে আমি নিজেকে যুক্ত করি এবং ভাবি ওটা আমার বা আমি, সেগুলো সব আমার আমি থেকে গড়ে। ডোপামিন হচ্ছে এই ইগোকে স্যাটিসফাই করা একটি হরমোন। এক কথায় ইগো স্যাটিসফাইড হরমোন। ধরা যাক একটা ছেলে একটি মেয়েকে বলল, তুমি দেখতে সুন্দর। মেয়েটি খুশি হবে, কারণ এখানে তার দেহ ইগো স্যাটিসফাই হচ্ছে। কেউ যদি বলে, তোমার কোনটা শুনতে খুব ভালো লাগে, তখন তার এই কথকতার ইগো স্যাটিসফাইড হবে এবং সে খুশি হবে। এ হচ্ছে ডোপামিনের খেলা। এভাবে যা কিছুকে আমি নিজের ভাবি, আমার দৈহিক কামনা, আমার নৈতিকতা, আমার শিক্ষা, আমার জাতি, আমার বংশ পরিচয়, আমার খাদ্যাভ্যাস, আমার স্বাধীনতা, আমার অধিকার, সবগুলো আসলে আমার ভিন্ন ভিন্ন ইগো, এবং এগুলোর কালেকটিভ রূপ হচ্ছে আমি। আমাদের ভিতরে এরকম কত যে ইগো আছে তা আমরা নিজেরাও জানি না। মাঝে মাঝে দেখবে এমন সমস্ত খুশি বা দুঃখ আমরা পাই যে ভাবি, এভাবেও খুশি হওয়া যায় বা এভাবেও দুঃখ পাওয়া যায়। এগুলো হচ্ছে আমাদের নিজের কাছে না জানা ইগো, যা হঠাৎ করে অভিজ্ঞতার সম্মুখীন হয়ে আবিষ্কার করি। এখন মনে হয় বোঝা সম্ভব, আমাদের যত বয়স বাড়বে, অভিজ্ঞতা, শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক বহুমুখী চিন্তা যত বাড়বে, যত নতুন নতুন অধিকার, নৈতিকতার জ্ঞান আমাদের চেতনার সঙ্গে যুক্ত হবে, তত আমাদের ইগোর সংখ্যা বাড়বে এবং তত সেই ইগোগুলো স্যাটিসফাই হলে ডোপামিন আমাদের খুশি দেবে। ইগোগুলো ডিসস্যাটিসফাই হলে ডোপামিন আমাদের তীব্র যন্ত্রণা দেবে। ওই যে দেখো, বাল্যকালে আমাদের দুঃখ কম, আনন্দ বেশি থাকে, কারণ তখন আমাদের ইগোর সংখ্যা কম থাকে। যত বড় হই, শিক্ষা, অভিজ্ঞতা আমাদের আমির সঙ্গে অজস্র ইগো জুড়ে দেয়। সে কারণে বড়রা ওই ইগোগুলো স্যাটিসফাই না হলে দুঃখ পায় বেশি। 5 বছরের শিশুর যৌনতার ইগো থাকে না, তাই তার কাছে প্রেমের বিচ্ছেদের কষ্ট নেই, কারণ তখন তার কাছে আমার যৌন চাহিদা এই ইগোটাই নেই। এবার বোঝো, আমরা যখন একটা বয়সে আমাদের সঙ্গী নির্বাচন করব, তখন আমাদের নিজেদের এই ইগোগুলোর কথা মাথায় অবশ্যই রাখা উচিত। আমার শিক্ষা, আমার রুচি, আমার পারিবারিক বোধ, আমার অধিকার, আমার স্বাধীনতা, আমার সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়, এগুলো সমস্ত আমাদের ইগোর অংশ। কেবল আমার যৌনতা, এই আমি স্যাটিসফাই হলেই আমরা কেউ যাবজ্জীবন সুখী হতে পারবো না। আমি ত্রিলোকের কাছে তুমুল যৌন সুখ পাচ্ছি, কিন্তু আমার শিক্ষা তার কাছে স্যাটিসফাই হচ্ছে না। আমার হাঁটা, চলা, বলার স্বাধীনতা, আমার পোশাক,
আমার খাবার হচ্ছে না, আমার সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় তার কাছে অপমানিত হচ্ছে, আমার জাতিগত ও ধর্মীয় ঐক্য স্যাটিসফাই হচ্ছে না, তাহলে কিভাবে সেই মানুষের সঙ্গে যাবজ্জীবন কাটানো সম্ভব? তুমি ভেবে দেখো, যে মেয়েটি তার পরিবারে ছেলের মতো মানুষ হয়েছে, সে যদি এমন কোনো মানুষের সঙ্গে বাস করে, সে মনে করে মেয়েরা কখনো ছেলেদের মতো হতে পারে না, তাদের সীমা থাকবে, কারো এই মনোভাব তোমার কোন ইগোকে কষ্ট দেবে? একটি মেয়ের নিজেকে পুরুষের সমান ভাবার ইগো, যার ইগো নেই তার কাছে এটা কোনো কষ্ট নয়। কিন্তু যে ভিন্ন পরিবেশে বড় হয়েছে, ছেলে মেয়েদের সমানভাবে তার ইগো আছে, ফলত সে কষ্ট পাবে। ফলত যেখানে এবং যার সঙ্গে আমি যাবজ্জীবন বাস করতে যাচ্ছি, সেখানে যাওয়ার আগে সবার আগে আমাদের নিজেদের চিনতে হবে বেশ ভালো করে। ভেবে দেখতে হবে আমার ভিতরে কত রকমের আমি বা ইগো আছে। যে চিন্তা, যে বোধকে আমি ভাবি, তারপর দেখতে হবে যার কাছে ও যে পরিবেশে যাচ্ছি, সেখানে আমার এই ইগোগুলো আদৌ সম্মান পাবে নাকি টর্চার হবে। মনে রাখতে হবে আমরা যে মানুষকে আমার ভাবছি, সেটা আসলে আমার নিজের ইগো তার কাছে স্যাটিসফাই হচ্ছে বলেই। যখনই সেটা হওয়া বন্ধ করে দেবে, তখনই কিন্তু তাকে আর নিজের বলে মনে হবে না, বিরক্ত লাগবে তাকে, সম্পর্ক ফাঁস মনে হবে। এই জন্য ভেবে দেখা জরুরি আসলে আমার কোন কোন ইগো তার কাছে স্যাটিসফাই হচ্ছে, কেবল যৌনতা নাকি আমার শিক্ষা, আমার রুচি, আমার স্বাধীনতা, আমার অধিকার, আমার সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় ইত্যাদি। যত বেশি ইগো একজনের কাছে স্যাটিসফাই হতে পারে, তত বেশি সেই মানুষ তোমার পক্ষে সুখকর, যত কম তত বিপজ্জনক। সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে পরিবর্তিত সময়ে যখন নতুন অভিজ্ঞতা, নতুন পরিবেশ তোমাকে আরও নতুন ইগো দেবে, সেই ইগোগুলোকেও সম্মান করার মতো খোলা মন মানুষটির আছে কিনা। আসলে একজন ভালো পার্টনার হতে পারে সে, যে সঙ্গীর অতীত, বর্তমান ও ভবিষ্যতের ইগোগুলোর সাপোর্টার, পাশে থাকার মানুষ।